আপনি ব্যাংকের সাথে যে লেনদেন করেন তার জন্য আপনি মেনটেন করেন হলো নগদান বই, আর ব্যাংক আপনার সাথে যে লেনদেনটা মেনটেন করছে, ব্যাংক মেনটেন করছে হলো পাস বই, বা ব্যাংক আপনাকে বছর শেষে একটা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করে। এখন ব্যাংকের সাথে আপনার ট্রানজেকশন প্যাটার্নটা কিরকম, যে আপনি ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক টাকাটা রিসিভ করতেছে, অথবা আপনি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন তাহলে ব্যাংক টাকাটা প্রোভাইড করছে। তাহলে আপনার আর ব্যাংকের মধ্যে কথাবার্তার মিল থাকতে হবে। কিন্তু যদি এই আপনি বলতেছেন আমার আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, ব্যাংক 1 লক্ষ টাকা বললো না, সেটা হতে পারে ব্যাংক কম বললো অথবা বেশি বললো, সেটা কমও হতে পারে বেশি হতে পারে, তাহলে কোনো না কোনো গাফলা তো আছেই। যে আপনি বলতেছেন 1 টাকা, ব্যাংক বলতেছে আর 1 টাকা। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কিছু কারণ আছে, যে কারণের জন্য আপনার ব্যাংকের, আপনার যে নগদান বই যেখানে আপনি ব্যাংকের হিসাব মেনটেন করছেন, এবং ব্যাংকের পাস বই যেখানে ব্যাংক আপনার হিসাব মেনটেন করছে, সেই দুইটার মধ্যে গরমিল সৃষ্টি হয়েছে। আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক বিলকরণ বিবরণীর কাজ এটাই, যে যদি নগদান বই অথবা এবং পাস বইয়ের মধ্যে যদি কোনো রকম গরমিল সৃষ্টি হয়, আমরা সেই গরমিলটাকে মিলকরণ করব। এই মিলকরণের উদ্দেশ্যে আমরা ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করে থাকি। ইজ ইট ক্লিয়ার? ওকে। জি তো ব্যাংক স্যার। মেলকরণ বিবরণী প্রস্তুত করে থাকে হলো আমানতকারী প্রতিষ্ঠান, এটা কখনো ব্যাংক প্রস্তুত করে না। যে আমানতকারী, যার অ্যাকাউন্ট, সেইটা প্রস্তুত করে। ব্যাংক হিসাব বিজ্ঞানের যে পূর্ণ প্রকাশ নীতি আছে, সেই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমাদের এই ব্যাংক মেলকরণ বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক মেলকরণ বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে বা সময় বিন্দুতে। নির্দিষ্ট তারিখে বা সময় বিন্দু বললে সেটা চলমান প্রতিষ্ঠান ধারণাকে সমর্থন করে। নগদান বই আর পাস বইয়ের মধ্যে গরমিল সৃষ্টি হওয়ার মেইন রিজন হলো আপনি কিছু লেনদেন সম্পাদন করছেন যেটা ব্যাংক জানে না, অথবা উল্টা, আপনি আর ব্যাংক দুইজন যদি একই হিসাব একইভাবে লিপিবদ্ধ করেন, তাহলে আপনার আর ব্যাংকের মধ্যে এই গরমিল হওয়ার, এই 19-20 হওয়ার কোনো রিজন নাই। কারণে আমাদের এই ব্যাংক মেলকরণ বিবরণীর মধ্যে গরমিল সৃষ্টি হয়, সেই টার্ম গুলাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে টার্মটা, সেটা হলো আদায়ের জন্য জমাকৃত চেক, পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা বা মধ্যবর্তী আমানত, প্রত্যেকটা জিনিস একই জিনিসকে রেফার করে। এখন আপনি যখন ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, আপনি তো আপনার ঠিকই নগদান বইয়ের সাথে যোগ করে দিবেন, তার কারণ হলো আপনি ব্যাংকে টাকা আদায়ের জন্য জমা দিচ্ছেন। তো আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা বাড়বে, আপনি নগদান বই ব্যাংকের পাশে 1 লক্ষ টাকা যোগ করে রাখে রাখে দিচ্ছেন। কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত টাকাটা কালেকশন না করবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক ওই হিসাবটাকে আপনার হিসাবের সাথে যোগ করবে না। তো এই যে টাইমের একটা গ্যাপ, এই গ্যাপটাকে বা এই চেক আদায়ের যে সময়টা বা এই চেক আদায় করা, সেইটাকে বলা হয় আদায়ের জন্য জমাকৃত চেক, পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা, মধ্যবর্তী আমানত, অথবা এটাকে অনেক সময় বলা হয় পথিমধ্যে জমা, পথিমধ্যে চেক। ক্লিয়ার? যেটা যে চেকটা এখনো রোডে আছে, পাইপলাইনে আছে, যে চেকের টাকাটা এখনো আমরা কালেকশন করতে সমর্থ হই নাই। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো অপরিশোধিত চেক, বকেয়া চেক, ইস্যুকৃত চেক বা ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক। আপনি কোনো একটা ব্যক্তিকে চেক ইস্যু করছেন যে ভাই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কালেকশন করে নিন, কিন্তু সেই ব্যক্তিটা এখনো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কালেকশন করে নাই, ব্যাংক এখনো এই লেনদেনের জন্য আপনার টাকা কমায় নাই। দ্যাটস ওয়াই আপনার এবং ব্যাংকের দুইজনের হিসাবের মধ্যে একটা গরমিল সৃষ্টি হয়ে গেছে। দিস ইজ দ্য সেকেন্ড রিজন, যে কারণে ব্যাংকের এবং মানে নগদান বই আর পাস বইয়ের মধ্যে গরমিল সৃষ্টি হয়। থার্ড ইজ ডেবিট মেমোরেন্ডাম, যে কারণে আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, সেই কারণে ব্যাংক আপনাকে, আপনি যদি গভর্নমেন্টের জন্য ব্যাংকের কাছে ক্লেম করেন, তাহলে ব্যাংক আপনাকে একটা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করবে, যে এই হিসাব আপনার সাথে আমার মিলতেছে না। তো কোন কোন জিনিসগুলো আমি কমাইছি আপনি জানেন না, মানে ব্যাংক আমাদের হিসাব থেকে যে যেসব কারণে টাকা মাইনাস করেছে, সেটা হতে পারে ব্যয়ের কারণে, সেটা হতে পারে প্রদানের কারণে, হোয়াট এভার দ্য রিজন ইজ, যে কোনো কারণে ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমায় দেয়, তার জন্য ব্যাংক একটা ডকুমেন্ট ইস্যু করে, হুইচ ইজ কল্ড ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ, চেক প্রিন্টিং খরচ, মানে ব্যাংক যদি কোনো চার্জ ধার্য করে, সেটা সার্ভিস চার্জ হতে পারে, চেক প্রিন্টিং খরচ হতে পারে, ট্রাভেলার্স চেক ইস্যুকরণ হতে পারে, ব্যাংক তহবিলে স্থানান্তর, মানে এক অ্যাকাউন্ট থেকে যদি আরেক অ্যাকাউন্টে স্থানান্তর করে বা অন্য কোনো ফান্ডে স্থানান্তর করে, ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্যকরণ, ব্যাংক কর্তৃক সরাসরি কোনো খরচ পরিশোধ, সেটা বীমা সেলামি হতে পারে, ঋণের সুদ হতে পারে, ব্যাংক কর্তৃক সরাসরি কোনো দায় পরিশোধ। 6 নম্বর আর 7 নম্বরটা কি, যে ব্যাংক এগুলা পরিশোধ করে দিছে কিন্তু আপনি জানেনই না, আপনার কাছে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসে নাই, কিন্তু ব্যাংক কিন্তু আপনার হিসাবটাকে রিডিউস করে দিছে, কমায় দিছে, তাই না? তো এগুলা প্রত্যেকটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। যে কোনো কারণ হতে পারে, যদি ওই কারণে আমার ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হয়, বাড়ে, তাহলে সেটাকে আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম। তো ক্রেডিট মেমোরেন্ডাম কি কি হতে পারে? একটা হলো ব্যাংকে জমাকৃত টাকার উপর অর্জিত সুদ, যদি ব্যাংক আপনাকে সুদ দেয়, কেউ যদি ডাইরেক্টলি ব্যাংকে এসে টাকা জমা দেয়,
অথবা ব্যাংক যদি ডাইরেক্টলি কোনো একটা আপনার পাওনা রিসিভ করে, যেমন প্রাপ্য বিল আদায়, বিনিয়োগের সুদ, শেয়ার লভ্যাংশ আদায়, এগুলো প্রত্যেকটা কারণে কি হচ্ছে, আপনার ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ব্যাংক আপনার ব্যালেন্সটাকে বাড়ায় দিচ্ছে, সেগুলোকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। ইজ ইট ক্লিয়ার? অপর্যাপ্ত তহবিল বা প্রত্যাখ্যাত চেক, টাকা নাই বলে ফেরত চেক বা এনএসএফ চেক যেটাকে বলে। 6 নাম্বার হলো সংগঠিত ভুল, সে ভুলটা ব্যাংকও করতে পারে, সেই ভুলটা আমানতকারীও করতে পারে, যে কোনো পক্ষ থেকে ভুলটা হতে পারে, টাকার অ্যামাউন্ট উল্টাপাল্টা লিখে ফেলছে বা হোয়াট, কম বেশি লিখে ফেলে। এখন আমার কথা হলো যে এই 6টা ভুল নিয়েই আমার ম্যাক্সিমাম টাইমে আমার এই ব্যাংকের আর পাসবইয়ের মধ্যে, মানে আমার নগদান বই আর পাসবইয়ের মধ্যে গরমিল সৃষ্টি হয়। নাম্বার ওয়ান কি, আদায়ের জন্য জমাকৃত চেক বা পরিবহনাধীন চেক, বকেয়া চেক, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, অপর্যাপ্ত তহবিল বা এনএসএফ চেক, আর সংগঠিত ভুল।